পুরো নাম উনার শামীম হোসাইন। যেই নামটার সাথে মিশে আছে এক অদ্ভুত মায়া আর শান্ততা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ অন্তর্মুখী, নম্র আর অসম্ভব বুঝদার স্বভাবের। পাড়ার ছেলেরা যখন মাঠে দাপিয়ে বেড়াত, শামীম তখন লাইব্রেরি বসে বইয়ের পাতায় ডুবে থাকত। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, তবে বাবার অসুস্থতার পর চাকরি থেকে রিটায়ার্ড নেন। তবে এর আগে বড় মেয়েকে বিয়ে দেন গাজীপুরে। আর এরপর বড় বোন শান্তার বিয়ের পর বাবা মাকে আগলে রাখাটাই ছিল শামীমের ধ্যান জ্ঞান। কিন্তু 2-1 বছরের মাথায় বাবা হঠাৎ মারা যান। বাবা মারা যাওয়ার পর মা সালমা বেগমের চশমার কাচমোছা থেকে শুরু করে ওষুধের সময় সবই ছিল শামীমের হাতের মুঠোয়। বিসিএস দিয়ে সরকারি কলেজের অধ্যাপক হওয়ার পর তার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু সেই উজ্জ্বলতায় কোথাও একটা কালচে ছায়া ছিল, যা কেবল শামীম একাই অনুভব করতেন। শামীমের ঘর না বাঁধার পেছনে ছিল 2 বিশাল পাহাড়সম কারণ। প্রথমত, বড় বোন শান্তার ওপর শ্বশুরবাড়ির সেই নির্যাতন। রাজীব শেখ আর তার মা যেভাবে শান্তাকে দিনের পর দিন তুচ্ছতাচ্ছিল্য আর মানসিক এমনকি শারীরিক আঘাত করেছেন, তা শামীমের অজানা ছিল না। বড় বোনকে কতবার আসতে বলেছেন তিনি। তবে বড় বোন সেই সংসারকে ভালোবেসে কখনো ফেরেনি। তাই তো তিনি ভয় পেতেন। ভয় পেতেন এই ভেবে যে মানুষের রূপ তো বাইরে থেকে চেনা যায় না। তার মা সালমা বেগম হয়তো ভালো শাশুড়ি হবেন, কিন্তু যে মেয়েটি ঘরে আসবে, সে যদি শান্তার শাশুড়ির মতো কুটিল হয়, তবে কি তার সাজানো বাগানটা শ্মশান হয়ে যাবে না? তবে এর চেয়েও বড় আর গভীর একটি কারণ, ক্ষত হয়ে গেথেছিল শামীমের হৃদয়। তার জীবনের সেই না বলা ভালোবাসা, যা আর পাওয়া হয়নি। ভার্সিটি জীবনে শামীম একজনকে ভালোবেসেছিলেন, যার নাম ছিল নীলিমা। এক বর্ষণমুখর বিকেলে নীলিমাকে কথা দিয়েছিলেন সারাজীবন পাশে থাকার। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে একটি কঠিন রোগ নীলিমাকে শামীমের বুক থেকে কেড়ে নিয়েছিল। হাসপাতালের সাদা চাদরে ঢাকা নীলিমার সেই নিথর দেহটা দেখার পর থেকেই শামীম অন্য কোনো নারীকে নিজের জীবনে কল্পনা করতে পারেননি। নীলিমার সেই স্মৃতিটুকুকেই তিনি নিজের একাকিত্বের সঙ্গী করে নিয়েছেন। মানুষটা সারাজীবন সবার দুঃখ ভাগ করে নিয়েছেন, বোনের সংসারের অশান্তিতে ছায়া হয়ে দাঁড়িয়েছেন, নিজের ব্যক্তিগত কষ্টের কথা কাউকে বুঝতে না দিয়ে মুখে হাসি মেখে অধ্যাপনা করেছেন। আজ সেই শামীমই হাসপাতালের বেডে নিথর হয়ে পড়ে আছেন। নিয়তি বড্ড নিষ্ঠুরভাবে তার হিসেব মেলাচ্ছে। যে মানুষটা এক জীবনে এত ত্যাগ স্বীকার করল, তাকেই আজ জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। হাসপাতালের করিডোরে ভ্যাপসা গরম আর ফিনাইল মেশানো বাতাসের ঝাপটা নাকে লাগতেই মনে হলো সময়টা থমকে গেছে। দেয়ালের ঘড়িটা টিকটিক শব্দে চলছে ঠিকই, কিন্তু প্রতিটি সেকেন্ড যেন এক একটা ধারালো কাচের টুকরো হয়ে হৃদয় বিঁধছে। বাইরের আবহাওয়াও তখন গুমোট হয়ে আছে, কোনো বৃষ্টি নেই, বাতাস নেই, প্রকৃতিও যেন শ্বাসরোধ করে কোনো এক অশুভ বার্তার অপেক্ষা করছে। ডাক্তারের শেষ কথাগুলো অপারেশন থিয়েটারের বাইরের করিডোরে এক একটা তপ্ত সীসার মতো এসে পড়ল। শান্তা বেগম আর সালমা বেগম মুহূর্তেই ভেঙে পড়লেন। শান্তা বেগমের গলার ভেতর থেকে এক বুকফাটা আর্তনাদ বেরিয়ে এল। আদরের ছোট ভাই, যে তার বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছে, সেই মানুষটার 2 পা আর কোনোদিন আগের মতো চলবে না, এই সত্যিটা তিনি মেনে নিতে পারছেন না। সালমা বেগম দেয়াল আঁকড়ে ধরে মেঝের ওপর বসে পড়লেন। উনার বয়সের ভার আর শোকের পাথর আজ বড্ড ভারী হয়ে উঠেছে। কিন্তু রাফাহ, ও পাথর হয়ে রয়েছে। ওর চোখের কোণে এক বিন্দু জলও নেই। চারপাশের এই তীব্র আহাজারি, হাসপাতালের সেই কড়া ওষুধের গন্ধ আর স্ট্রেচারের ঘোরঘোর শব্দ সবই ওর কানে আসছে, কিন্তু ওর ভেতরে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। সবাই কাঁদছে, কিন্তু রাফার ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় আচ্ছন্ন। মানুষ যখন পরম আপন কাউকে হারানোর ভয় কুঁকড়ে যায়, তখন সবসময় চোখ দিয়ে জল নামে না, কখনো কখনো মস্তিষ্ক জমে বরফ হয়ে যায়। রাফার ক্ষেত্রেও তাই হয়েছে। ওর কাছে কান্নাটা এখন বড্ড বিলাসিতা মনে হচ্ছে। এখন তো শক্ত থাকতে হবে, আম্মাকে ধরতে হবে, নানুর পাশে দাঁড়াতে হবে। মামার সেই হাসিমুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে, যে মানুষটা ওকে সবসময় আদর করতেন। আজ সেই মানুষটা ভেতরে কাটাছেঁড়ার নিচে পড়ে আছেন। ডাক্তার চলে যাওয়ার পর অপারেশন থিয়েটারের দরজা ঠেলে নার্স বেরিয়ে এলেন। তার হাতে রক্তের দাগ লেগে থাকা কিছু ফাইল। তিনি গম্ভীর মুখে বললেন, পেশেন্টের লোককে জরুরি ভিত্তিতে অপারেশন শুরু করতে হবে। আগে কিছু টাকা জমা দিতে হবে কাউন্টারে। আরও বেশ কয়েকজন সিরিয়াস পেশেন্ট আছেন, সবাইকে একসাথে ওটিতে নিতে হচ্ছে। শান্তা বেগম কান্নারত অবস্থায় মাথা তুললেন, কিন্তু টাকার কথা শুনে তিনি যেন আরও দিশেহারা হয়ে পড়লেন। মধ্যবিত্তের সবচেয়ে বড় লড়াই এই অসময়ে টাকার জোগাড় করা। ঠিক তখনই সালমা বেগম আঁচলে চোখ মুছে কম্পিত স্বরে বললেন, শান্তা, কান্দিস না, আমার শামীমের ব্যাংকে টাকা আছে। ও তো কোনোদিন কৃপণতা করে নাই,
কিন্তু নিজের ভবিষ্যতের জন্য তো কিছু গোছাইছিল। ওর সেভিংস অ্যাকাউন্টে কয়েক লাখ টাকা থাকার কথা। ও বলছিল ওই টাকা দিয়ে রাফার বিয়ের আয়োজন করবে। আজ সেই টাকাই ওর জীবন বাঁচানোর জন্য লাগবে রে মা। সালমা বেগমের কথা শুনে শান্তা বেগম ডুকরে কেঁদে উঠলেন। নুজাইশ এতক্ষণ একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। ওর নিজের শরীরের অবস্থাও ভালো নয়, ফ্যাকাশে মুখটা হাসপাতালের নীলচে আলোয় আরও বিবর্ণ লাগছে। ওর পকেটে রাখা খামটা হাতে চেপে ধরল ও। এই টাকাগুলো ও ধার নিয়েছিল শামীম আঙ্কেলের কাছ থেকে। সেই টাকাই তো আজ ফেরত দিতে গিয়ে এই খবর শুনেছেন। নুজাইশ ধীর পায়ে এগিয়ে এসে শান্তা বেগমের সামনে দাঁড়ালো। ওর গলার স্বর কিছুটা ভেঙে এলেও তাতে দৃঢ়তা ছিল। আন্টি, এই যে ধরুন। এই টাকাগুলো আঙ্কেল আমাকে দিয়েছিলেন। আজ এগুলো ওনারই কাজে লাগবে। আপনি ভেঙে পড়বেন না, আমি আছি। আমি এখনই কাউন্টারে গিয়ে ফর্মালিটিজগুলো দেখছি। নুজাইশ আর দাঁড়ালো না, রাফার দিকে একবার তাকালো ও। রাফা তখনও একদৃষ্টে ওটির লাল বাতির দিকে তাকিয়ে আছে। ওর সেই চোখের দৃষ্টিতে কোনো মিনতি নেই, আছে এক গভীর হাহাকার যা কান্নার চেয়েও ভয়ঙ্কর। হাসপাতালের করিডোরে হুড়োহুড়ি আরও বেড়েছে। অন্য বেডগুলো থেকেও আর্তনাদ ভেসে আসছে। সড়ক দুর্ঘটনার সেই মরণকামড় আজ অনেকগুলো পরিবারকে পথে বসিয়ে দিয়েছে। টাকার ব্যবস্থা দ্রুত করতে হবে। নুজাইশোর বাবা আর মাকে ডেকে পাঠিয়েছে। এই তো নাদিয়া বেগম আর নাজমুল সাহেব হাসপাতালে এসে পৌঁছালেন। শান্তা বেগম আর সালমা বেগমের বিধ্বস্ত দশা দেখে নাদিয়া বেগম এগিয়ে গিয়ে উনাদের জড়িয়ে ধরলেন। নুজাইশ তার বাবাকে একপাশে ডেকে নিয়ে নিচু স্বরে সব বুঝিয়ে বলল। অপারেশনের পরবর্তী খরচ আর ওষুধের জন্য দ্রুত মোটা অঙ্কের টাকার প্রয়োজন। রাফাকে আগে বাসায় যেতে হবে। প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে তো পরে ব্যাংকে যেতে হবে। সাথে নুজাইশ যাবে, তাই তো তার মা আর বাবাকে এখানে ডেকেছে, যাতে শান্তা বেগম আর সালমা বেগমকে দেখে রাখতে পারেন। নুজাইশ আর রাফা প্রথমে বের হলো বাসার উদ্দেশ্যে। রাফা পাথরের মতো হাঁটছে। নিচে গিয়ে নুজাইশ একটা সিএনজি ঠিক করে আনলো। দুজন সিএনজিতে বসে আছে। নুজাইশ সামনে বসেছে। সময় বা পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো আজ দৃষ্টি নুজাইশের দিকে থাকত। কিন্তু রাফার দৃষ্টি আজ এক ঘোরের মধ্যে আছে। ওর শরীরটা রিকশায় দুলছে ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে ওই আইসিইউর দরজায়। নুজাইশ পেছনে ফিরে একবার রাফার দিকে তাকালো। মেয়েটার ফ্যাকাশে মুখটা দেখে ওর বুকের ভেতরটা হাহাকার করে উঠল। একদম বাসার সামনে গিয়ে সিএনজিটা থামল। রাফা নামলো নুজাইশও। নুজাইশ সিএনজিওয়ালাকে বলল এখানে থাকতে কিছুক্ষণ। একেবারে ব্যাংকে যাবে তারা, তাদের যেন নিয়ে যায়। ভাড়া তখন দেবে। রাফা একা ভেতরে গেল। নুজাইশ গেল না। রাফা বেশ সময় নিয়ে বেরিয়ে এলো। মুখ ভেজা, হয়তো মুখে পানি দিয়ে এসেছে, তবে মোছেনি। সিএনজিতে উঠতেই যাচ্ছিল, হালকা ঢলে পড়ল রাফা। নুজাইশ তা দেখে বাধ্য হয়ে রাফাকে ধরল। বলল, সাবধানে। রাফাকে পেছনে বসিয়ে দিল। শরীরটা গরম গরম লাগছে মেয়েটার। অসুস্থ নাকি? সেও এবার রাফার সাথে পেছনে বসল। এত স্ট্রং একটা মেয়ের আজ এমন অবস্থা। সিএনজি আবার চলতে শুরু করল। নুজাইশ একবার রাফার দিকে আর চোখে তাকালো। মেয়েটার সুন্দর মুখটা শুকিয়ে রয়েছে, কাঁদছেও না, তবে পাথর বনে রয়েছে। নুজাইশ মনে মনে ভাবল, কিছু শোকের যেমন কোনো ভাষা হয় না, তেমনি কিছু কান্নার কোনো শব্দও থাকে না, যা রাফার ক্ষেত্রে ঘটছে। নুজাইশ খুব মৃদু স্বরে বলল, রাফা, একটু সাহস রাখুন। আপনি তো অনেক স্ট্রং, আর আঙ্কেলের কিচ্ছু হবে না। বিশ্বাস আছে তো উনার ওপর? তাই বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। সত্যিই হবে তো? রাফা এতক্ষণে মুখ খুলল। নুজাইশ একটু অবাক হলো। নিজেকে সামলে বলল, অবশ্যই হবে। উনার মতো ভালো মানুষের কিছু হতেই পারে না। মামা ছাড়া আমরা সবাই নিঃস্ব। মামা আমাদের ঢাল। নুজাইশ রাফার দিকে তাকালো। স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটার ঠোঁট কাঁপছে। নুজাইশের খুব খারাপ লাগলো। ধীর স্বরে আনমনেই বলল, আমি আছি তো। ব্যাংকের সব ফর্মালিটি শেষ করতে করতে প্রায় ঘণ্টাখানেক সময় পার হয়ে গেল। শামীম মামার জমানো টাকাগুলো যখন ব্যাগে ভরে রাফা আর নুজাইশ বের হলো, তখন বাইরের আকাশে অন্ধকার মেঘের ঘন ঘটা। বাতাসের ঝাপটায় রাফার ওড়না বারবার অবাধ্য হয়ে উঠছে, কিন্তু সেদিকে ওর খেয়াল নেই। ওর সমস্ত চেতনা এখন পড়ে আছে হাসপাতালে। নুজাইশ একটা সিএনজি ডেকে রাফাকে বসতে বলল। পুরোটা পথ রাফা ব্যাগটা বুকের সাথে ঝাপটে ধরে বসেছিল। নুজাইশ খেয়াল করল, মেয়েটার আঙুলগুলো কাঁপছে। ও কিছু বলতে চাইল, কিন্তু গলার কাছে শব্দগুলো আটকে গেল। কিছু সান্ত্বনা বোধ হয় এই মুহূর্তে খুব বেশি তুচ্ছ। হাসপাতালের বিপরীত পাশে সিএনজি থেকে নামতেই রাফার ধৈর্য বাঁধ মানল না। সামনের ব্যস্ত রাস্তাটার দিকে না তাকিয়েই ও হুট করে দৌড় দিল ওপারে যাওয়ার জন্য।
এমন বিপদের সময় মানুষের ব্রেইন ঠিক ব্রেইনের মতো কাজ করে না। রাফাহরও তেমনটাই হয়েছে। রাস্তাটা পার হচ্ছিল ঠিক সেই মুহূর্তেই এক বিশাল মালবাহী ট্রাক প্রচণ্ড গতিতে হর্ন বাজাতে বাজাতে ধেয়ে আসছিল। ড্রাইভার ব্রেক কষার চেষ্টা করলেও ট্রাকের গতি তখনও নিয়ন্ত্রণহীন। নুজাইশ সিএনজির ভাড়া মেটানোর জন্য মানিব্যাগ বের করেছিল মাত্র। রাফার এই পাগলামি দেখে ওর কলিজা এক মুহূর্তের জন্য থমকে গেল। টাকার কথা ভুলে ও রাফাহকে ডেকে এক লাফে রাস্তায় নেমে এল। ট্রাকের হেডলাইটের তীব্র আলো তখন রাফার চোখে মুখে আছড়ে পড়ছে। রাফাহ ভয়ে জমে গিয়ে দৌড় দিল। ঠিক ট্রাকটা ধাক্কা দেওয়ার 1 সেকেন্ড আগে নুজাইশও রাফার হাতটা শক্ত করে চেপে ধরে হ্যাচকা টান দিয়ে রাস্তার ওপারে নিয়ে এল। টাল সামলাতে না পেরে দুজনেই ফুটপাথের রেলিংয়ের সাথে গিয়ে ধাক্কা খেল। ট্রাকটা বিকট শব্দে ধুলো উড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল। ট্রাক ড্রাইভার সহ সাথে থাকা লোকগুলো অবশ্য চেঁচালো রাফাহকে। রাফার বুকটা কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। ও থরথর করে কাঁপছে। নুজাইশ তখনও রাফার হাতটা ছাড়েনি। ওর চশমাটা নাকের ডগায় ঝুলে আছে, মুখটা রাগে আর ভয়ে টকটকে লাল। ও রাফার দিকে তাকিয়ে প্রায় ধমকের সুরে বলে উঠল, আপনার কি নিজের জীবনের মায়া নেই রাফাহ? এভাবে কেউ দৌড় দেয়? আজ যদি একটা বড় দুর্ঘটনা ঘটে যেত, তবে আপনার ওই বিধ্বস্ত পরিবারটার কি হতো ভেবেছেন? শামীম আঙ্কেলের এই অবস্থায় আপনার আম্মা আর নানি কি আপনাকে হারানোর শোক সইতে পারতেন? রাফাহ নুজাইশের চোখের দিকে তাকালো। সেই তীক্ষ্ণ চাউনিতে আজ ভর্ৎসনার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত আকুলতা। রাফাহ কিছু বলল না, শুধু বলল, একটু তাড়াতাড়ি করুন, দেরি হয়ে যাচ্ছে। নুজাইশ একটু চমকালেও রাফার অবস্থা বুঝতে পেরে গলার স্বর কিছুটা নরম করল। ঠিক আছে, আপনি ভেতরে যান। শান্ত থাকুন, আমি আসছি ভাড়া দিয়ে। রাফাহ চলেই যাচ্ছিল, নুজাইশ রাফাহকে ডাকল, শুনুন। রাফাহ থামল। নুজাইশ পকেট থেকে একটা রুমাল বের করে রাফার দিকে এগিয়ে দিল। রাফার মুখে ময়লা লেগে আছে, সেজন্যই নুজাইশ রুমালটা এগিয়ে দিতে দিতে বলল, মুখে ময়লা লেগে আছে, মুছে ফেলুন। রাফাহ দ্রুত হাতে নিয়ে চলে গেল। মোছার মনে নেই, তার তাড়াহুড়োয় আছে। নুজাইশ ভাড়া মেটাতে সিএনজিওয়ালার কাছে গেল। লোকটা হাসছিল আর বলছিল, আপনি গড়ে মানাইছে ভালো। নুজাইশ বিরক্তি নিয়ে বলল, বাজে কথাবার্তা। টাকা দিয়েই চলে গেল নুজাইশ। কাউন্টারে গিয়ে দেখল রাফাহ অপেক্ষা করছে। নুজাইশ দ্রুত গিয়ে খুব দক্ষ হাতে সব ফর্মালিটি পূরণ করল। ব্যাংকের টাকার পাশাপাশি নিজের পকেট থেকে সেই খামটাও বের করে দিল। কাউন্টারের লোকটা যখন রিসিট দিচ্ছিল, নুজাইশ নিশ্চিত করল যেন কোনো ওষুধ বা রক্তের কমতি না থাকে। অপারেশন থিয়েটারের সামনে আসতেই দেখা গেল এক করুণ দৃশ্য। নাদিয়া বেগম শান্তা বেগমকে জড়িয়ে ধরে আছেন। শান্তা বেগমের চোখের জল যেন আর শুকোবার নয়। সালমা বেগম এক কোণে জায়নামাজ বিছিয়ে তসবিহ সহ গুনছেন। সাথে আরও 2-1 জন আছেন। নাদিয়া বেগম শান্ত স্বরে শান্তা বেগমকে বললেন, আপা, আল্লাহর ওপর ভরসা হারিয়েন না। শামীম ভাইয়ের মতো পুণ্যবান মানুষের বিপদ আল্লাহ বেশিক্ষণ স্থায়ী করবেন না। দেখবেন সব ঠিক হয়ে যাবে। নুজাইশ আর রাফাহ তো টাকা নিয়ে এসেছে, এখন ডাক্তাররা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন। রাফাহ দরজার কাছের ফাঁক দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করল। কিছুই দেখা যাচ্ছে না। ও জানালার এক কোণে গিয়ে দাঁড়িয়ে মনে মনে শুধু প্রতিটি নিঃশ্বাসে ও বলতে লাগল, আল্লাহ, আমার মামাকে ফিরিয়ে দাও। নুজাইশ দূরে দাঁড়িয়ে দেখছিল সবাইকে, সাথে দৃষ্টি গেল রাফার দিকেও। মেয়েটাকে আজ একটু বেশিই শান্ত লাগছে। তবে মা আর নানির মতো একেবারে ভেঙে পড়েনি। নুজাইশ দেখল, মেয়েটা যেভাবে মাথা নিচু করে বিড়বিড় করে দোয়া পড়ছে, তাতে মনে হচ্ছে সারা বিশ্বের সমস্ত আকুতি আজ ওর কণ্ঠে জমা হয়েছে। অপারেশন থিয়েটারের দরজার লাল বাতিটা তখনও জ্বলছে, জীবনের সাথে মৃত্যুর এক অসম লড়াইয়ের সংকেত হয়ে। জামালপুর থেকে ফিরে মাকে বাড়িতে রেখে রাজীব শেখ পা বাড়িয়েছিলেন গুলিস্তানের উদ্দেশ্যে। এক পলক স্ত্রী আর মেয়েকে দেখে আসবেন। ইদানিং বুক খালি খালি লাগে। অনুশোচনায় সারারাত ঘুমাতে পারেন না। আর আজ মায়ের কাছে থেকে যা বুঝলেন মা উনার কোনোদিনও শোধরাবেন না। আসার সময় রাজীব শেখ রাবেয়া খাতুনকে বলে এসেছেন, এবার শান্ত থেকো, আমিও থাকবো না বাসায়। নাসরিন কিন্তু শান্তা না, গায়ে হাত তুলতেও দ্বিধা করবে না। রাবেয়া খাতুন চোখ রাঙালেও চুপ ছিলেন। কারণ নাসরিনকে দেখে উনার এমনিতেও ভয় লাগছিল। যেভাবে তাকিয়েছিল। রাজীব যখন চলে যাচ্ছিল রাবেয়া খাতুন আটকাবার চাইলেও পারলেন না। রাজীব শেখ কথা শুনলেন না। যখন পৌঁছালেন তখন রাত 11টা। সময়টা হয়তো আসার মতো নয়, তবে রাফাহকে চেনেন উনি। সারারাত জেগে পড়াশোনা করে মেয়েটা। দরজার সামনে এসেই দেখলেন দরজায় তালা লাগানো। একটু অবাক হলেন রাজীব শেখ। উনি ফোন করলেন শামীমের নাম্বারে, কিন্তু কল রিসিভ হলো না। অজানা ভয়ে একটু আতঙ্কিত হলেন উনি।
তখনই একজন উপরতলা থেকে নিচে নামছিলেন তাড়াহুড়ো করে সেই লোকটাকে জিজ্ঞেস করলেন, বাড়িওয়ালারা কোথায় গিয়েছেন? শামীমরা। লোকটা একটু তাড়াহুড়ো করে বললেন, শামীম ভাইয়ের অ্যাক্সিডেন্ট হইছে, হাসপাতালে গেছেন সবাই, আমিও যাইতাছি, গেলে আসেন। রাজীব শেখের মাথার ওপর যেন বাজ পড়ল। লোকটার সাথে উনিও যেতে শুরু করলেন। কি থেকে কি হয়ে গেল ভেবে উনিও অবাক হলেন। তবে নিচে আসতেই আবার উনার ফোনে কল এলো। ছোট ভাই কল করেছেন। বিরক্ত হলেন রাজীব শেখ। কল রিসিভ করতেই ওপাশ থেকে রাইহান শেখ বললেন, ভাইজান আম্মা আর নাসরিনের ঝগড়া লাগছে। কই তুমি, এইবার এই আম্মার কিছু একটা ব্যবস্থা করো ভাইজান, নইলে আমি রাগলে বেশি হইব কিন্তু। রাজীব শেখ কথাটা শুনেই কল কেটে দিলেন। কোনো জায়গায় শান্তি নেই, জীবন মানেই অশান্তি, বিশেষ করে এমন অবুঝ মা থাকলে তো কিছু বলার নেই। কি একটা অবস্থা। এদিকে রাত বাড়ছে। শান্তা বেগম, সালমা বেগম না খাওয়া। নুজাইশ খাবার নিয়ে এসেছে সবার জন্য। না খেয়ে থাকলে বয়স্ক মানুষ শরীর খারাপ করবে উনাদের। নাজমুল সাহেবেরও ডায়াবেটিস, আরও রোগ আছে। উনি এক কোণে চুপচাপ বসে রয়েছেন। নুজাইশ বাবার কাছে এগিয়ে গেল। বলল, নুবাইদ ভাইকে কল করেছি। বাবা তোমরা চলে যেও বাসায়। তোমার শরীর এমনিতেও খারাপ। খাবারের প্যাকেটের সাথে এক প্যাকেট ঔষধ হাতে ধরিয়ে দিল নুজাইশ। বলল, তোমার ঔষধ, বাসায় গিয়ে খেয়ে নিও। নাজমুল সাহেব একটু ক্লান্ত স্বরে বললেন, বাবা টাকা কোথায় পেয়েছিস? নুজাইশ একটু অবাক হলো বাবার কথায়। টাকাটা পেয়েছে নুবাইদের সাহায্যে। লোন নিয়েছে আর কি। নুজাইশ একটা চাকরি পরীক্ষা দিয়েছিল কয়েক মাস আগে। চাকরিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভার্সিটি থেকে বের হলে না হয় আইটি কোম্পানিতে চেষ্টা করে দেখবে। তবে চলার জন্য সেই চাকরিটাও দরকার। তাই দিয়ে রেখেছিল। কিন্তু টাকা শেষ হয়ে যাওয়ায় নুবাইদ ভাইয়ের সাহায্যে লোন নিয়েছে সে। নুবাইদ নিজেই দিতে চেয়েছে, তবে নুজাইশ নেয়নি। আর সেই টাকা থেকেই শামীম আঙ্কেলকে বলা টাকাটা ফেরত দিতেও তো আজ গিয়েছিল। বাকি টাকা দিয়ে বাসায় বাজার করবে ঠিক করেছিল। আরও কিছু জমা রেখেছে, লাগবে সামনে। নুজাইশ বাবার কথায় জবাব দিল না। শুধু বলল, সেসব চিন্তা করো না বাবা, তুমি আর আম্মা চলে যেও। আমি আছি এখানে। রাতে বাসায় ফিরব না হয়তো। বয়স্ক মানুষ আছেন, উনাকে বাসায় পাঠিয়ে দেওয়াটাই ভালো হবে বাবা। নুজাইশ একবার তাকালো শান্তা বেগম আর সালমা বেগমের দিকে। তারপর বলল, আমি দেখছি। তখনই এসে পৌঁছালেন রাজীব শেখরা। সাথে ওই লোকটা। বাবাকে দেখে রাফাহ একটু অবাক হলো। তবে পাশে ওই লোকটাকে দেখে বুঝল যে হয়তো উনি বলেছেন। লোকটা এসে খোঁজ খবর নিলেন। হাসপাতালের করিডোরে ভারী বুটের শব্দের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অস্থিরতা। রাজীব শেখকে দেখে শান্তা বেগম বা সালমা বেগম কেউই তেমন কোনো প্রতিক্রিয়া দেখালেন না। শোকের তীব্রতা আজ সব সামাজিক সৌজন্য বা রাগ অভিমানকে ছাপিয়ে গেছে। রাজীব শেখ অপরাধবোধে নুয়ে পড়া কাঁধ নিয়ে এক কোণে গিয়ে দাঁড়ালেন। তার উপস্থিতিও এই থমথমে পরিবেশে কোনো স্বস্তি ফেরাতে পারল না। অপারেশন থিয়েটারের লাল বাতি নিভে গেল। বের হলেন ডাক্তার। উনাকে দেখে সবাই উঠে দাঁড়ালেন। ডাক্তার হাত তুলে সবাইকে আশ্বস্ত করলেন। ক্লান্ত মুখে সামান্য হাসির রেখা ফুটিয়ে বললেন, অপারেশন সাকসেসফুল হয়েছে। রক্তক্ষরণটা বন্ধ করা গেছে আর মাথার চোটের জায়গাটা আমরা ড্রেসিং করে সেলাই দিয়েছি। আল্লাহর অশেষ রহমত যে উনার ইন্টারনাল হেমোরেজ বাড়েনি। রাফার শরীরটা যেন এতক্ষণে আলগা হয়ে এল। ও একটা খুঁটি ধরে নিজেকে সামলে নিল। কিন্তু ডাক্তারের পরের কথাগুলো ওকে আবার বাস্তবতার মাটিতে নামিয়ে আনল। তবে শোনেন, এখনই খুব বেশি স্বস্তির কারণ নেই। উনার পায়ে যেই ক্ষত হয়েছে, জানি না কখনো হাঁটতে পারবেন কিনা। আল্লাহ ভরসা। পেশেন্টের জ্ঞান ফিরতে বেশ কিছুটা সময় লাগবে। উনার শরীরে অনেকগুলো ট্রমা একসাথে কাজ করেছে, তাই আমরা উনাকে আগামী 24 ঘন্টা করা অবজারভেশনে রাখব। এখন কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এমনকি উনার কেবিনেও এখন কেউ যেতে পারবেন না। কথাটা বলেই চলে গেলেন উনি। পেছনে পেছনে বাকিরাও চলে গেল। অপারেশন থিয়েটার থেকে আরেকটি কেবিনে নিয়ে যাওয়া হলো শামীম সাহেবকে। সবাই একবুক হাহাকার নিয়ে উনার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়েছিলেন তো কেউ চোখে জল নিয়ে। নার্স ভেতরে ঢুকলো শুধু। দরজা বন্ধ করে দেওয়া হলো। রাফাহ একটু উকি দিল। দেখল সাদা চাদরে মোড়ানো মামাকে। বুক ব্যথা করল ওর। বাকি সবাই আবারও চিন্তিত হলেও রাজীব শেখ মুখ খুললেন। চিন্তার কোনো কারণ নেই শান্তা। আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে। উনার কথায় কেউ জবাব দিল না। রাত বাড়ছে। হাসপাতালের সাদা চিলতে আলোয় সবার মুখগুলো ফ্যাকাশে দেখাচ্ছে। নুজাইশ ঘড়ির দিকে তাকালো, রাত 12টা পার হয়েছে। সে বুঝতে পারছে, বয়স্ক মানুষদের এখানে এভাবে বসিয়ে রাখা ঠিক হচ্ছে না।
সে শান্তা বেগমের কাছে গিয়ে নিচু স্বরে বলল, আন্টি, নানু আর আপনি বাসায় যান। এভাবে করিডোরে বসে থাকলে আপনারাও অসুস্থ হয়ে পড়বেন। আঙ্কেল সুস্থ হয়ে যখন কেবিনে আসবেন, তখন তো আপনাদের সেবা করার জন্য সুস্থ থাকা দরকার, তাই না? শান্তা বেগম মাথা নাড়লেন, তিনি নড়তে চাইলেন না। কিন্তু নুজাইশ নাছোড়বান্দা। সে রাফার দিকে তাকাতেই রাফা ইশারায় সায় দিল। রাফা হেগিয়ে, নানু, তুমি বাসায় যাও। আম্মা, তুমিও যাও। আব্বা এসেছেন যখন, উনি তোমাদের দিয়ে আসুক। আমি এখানে আছি। কোনো খবর পেলেই আমি ফোন দেব। নুজাইশ আশ্বাসের স্বরে বলল, আমিও আছি উনার সাথে। আপনারা বাসায় যান আন্টি। শান্তা বেগম নুজাইশের দিকে একবার তাকালেন। এই ছেলেটার ওপর কেন জানি এক গভীর ভরসা কাজ করল উনার। নুজাইশের শান্ত চোখ আর দায়িত্বশীল আচরণ তাকে আশ্বস্ত করল। তিনি রাজি হলেন। রাফা আজ বাবার সাথে কথা বলল। সে রাজীব শেখকে উদ্দেশ্য করে বলল, উনাদের নিয়ে যাও, সাবধানে পৌঁছাবেন। রাজীব শেখ কথা বাড়ালেন না। বুকটা অজানা খুশিতে ভরে উঠল উনার। তিনি বুঝতে পারছেন এই মুহূর্তে এটাই উনার করার মতো শ্রেষ্ঠ কাজ। নুবাই ততক্ষণে এসে পৌঁছেছে। সেও নুজাইশকে বলে তার বাবা মাকে নিয়ে নিচে নেমে গেছে। নাদিয়া বেগম ও শান্তা বেগমদের বিদায় জানিয়ে সান্ত্বনা দিয়ে চলে গিয়েছেন। শান্তা বেগমরাও এবার আর না করতে পারলেন না। সালমা বেগম এমনিতেও বয়স্ক মানুষ অসুস্থ। তাই উনারাও যাওয়ার প্রস্তুতি নিলেন। নুজাইশ আর রাফাকে অপারেশন থিয়েটারের সামনে রেখে এক বুক দুশ্চিন্তা নিয়ে বাকিরা সিএনজির দিকে রওনা হলেন। শান্তা বেগম যাওয়ার সময় নুজাইশের হাতে আলতো করে স্পর্শ করে শুধু বললেন, আমার মেয়েটা রইল বাবা, দেখে রেখো। উনারা হাঁটতে লাগলেন। রাজীব শেখ খুশি রয়েছেন। শান্তা বেগমের হাত থেকে ব্যাগ নিতে চাইলেন। শান্তা বেগম ফিরেও তাকালেন না। হাত সরিয়ে নিলেন। চলবে। নোটবার্তা গল্পের এই পর্যায়ে এসে অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে, গল্পটা কি অনেক বড় হয়ে যাচ্ছে? অনেকেই কমেন্টে বলছেন দ্রুত শেষ করে দিতে। আমি আপনাদের অস্থিরতা বুঝতে পারছি, কিন্তু গল্পের এই মোড়গুলো কেন জরুরি, তা একটু ভেবে দেখার অনুরোধ রইল। বাস্তবতা বড় কঠিন। আমি এই গল্পটা শুরুই করেছিলাম কিছুটা নাটকীয়তা আর তার চেয়েও বেশি বাস্তবতাকে ধারণ করে। যখন আমি লিখতে বসি, আমার মনে হয় প্রতিটি চরিত্র আমার সাথে কথা বলছে। এক একটি চরিত্রের নিজস্ব ডাইমেনশন, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আর জীবনের লড়াইগুলো ফুটিয়ে তোলা আমার দায়িত্ব। আমি চাইলেই হুট করে সব শেষ করে দিতে পারি না, কারণ প্রতিটি মোড় আর অনুভূতির জন্য সঠিক সময়ের প্রয়োজন। অনেকে নুজাইশ রাফার প্রেম কিংবা শান্তা বেগম ও রাজীব শেখের মিল বা ছাড়াছাড়ি দেখার জন্য প্রচণ্ড তাড়াহুড়ো করছেন। আমিও বলেছি অনেকবার দ্রুত শেষ করব। যা লিখতে বসলে আমার মতো পাল্টে যায়। যখন দেখি চরিত্রগুলোকে, তাদের বুঝার চেষ্টা করি। আন্দাজে বা জোড়াতালি দিয়ে দ্রুত শেষ করে দিলে গল্পের আসল মানি নষ্ট হয়ে যাবে। আমি চাই একটি সার্থক পরিণতি, যা আপনাদের মনে গেঁথে থাকবে। হাসপাতালের গেট থেকে একটা সিএনজি ঠিক করা হলো। রাজীব শেখ দ্রুত গিয়ে সামনের সিটে বসলেন। তার মনে এক অদ্ভুত চাঞ্চল্য। শামীমের অপারেশন সফল হয়েছে, মেয়ে রাফা আজ তার সাথে সরাসরি কথা বলেছে, আর সবচেয়ে বড় কথা, শান্তা আজ তার সাথে একই সিএনজিতে বাসায় ফিরছে। তিনি ভাবলেন, এই সুযোগে অন্তত জমানো পাথরগুলো একটু সরানো যায় কিনা। সিএনজি চলতে শুরু করলে রাজীব শেখ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। পেছনের সিটে দুই পাশে শান্তা বেগম আর সালমা বেগম বসা। তাদের মাঝখানে একরাশ শূন্যতা। রাজীব শেখ গলার স্বর কিছুটা নরম করে বললেন, শামীমের জন্য খারাপ লাগছে, তবে ডাক্তার তো বেশ ভরসা দিলেন। কাল সকালে আমরা আবার হাসপাতালে যাব, কি বলো শান্তা? শান্তা বেগম জানালার বাইরে তাকিয়ে রইলেন। রাজীবের কথার কোনো উত্তর দিলেন না, যেন শোরগোল ভরা রাস্তায় কোনো এক অপরিচিত মানুষের গলার শব্দ ভেসে এল তার কানে। সালমা বেগমও তসবিহ সহ গুনছেন নিবিষ্ট মনে, তিনিও কোনো কথা বললেন না। রাজীব শেখ একটু অপ্রস্তুত হলেন। লজ্জায় তার মুখটা কিছুটা লাল হয়ে উঠল। তিনি আবারও চেষ্টা করলেন, আমি বলছিলাম কি, জামালপুর থেকে মাকেও নিয়ে এসেছি। মা এখন আমাদের বাসাতেই আছে। সব ঝামেলা মিটে যাবে এবার, তুমি দেখো। এবারও নিস্তব্ধতা। সিএনজিওয়ালার লুকিং গ্লাসে রাজীব শেখ নিজের প্রতিচ্ছবি দেখলেন। সেখানে একজন পরাজিত আর অপরাধী মানুষের চেহারা ফুটে উঠেছে। ড্রাইভারও হয়তো বিষয়বস্তু টের পেয়ে নিঃশব্দে গাড়ি চালিয়ে যাচ্ছে। বাসার সামনে সিএনজি থামতেই রাজীব শেখ পকেট থেকে মানিব্যাগ বের করার চেষ্টা করলেন। কিন্তু তার হাত মানিব্যাগে পৌঁছানোর আগেই শান্তা বেগম দ্রুত সিএনজি থেকে নেমে ভাড়ার টাকাটা ড্রাইভারের দিকে বাড়িয়ে দিলেন। রাজীব শেখ চমকে উঠে বললেন, আরে শান্তা, তুমি দিচ্ছ কেন?
আমি দিচ্ছি তো। শান্তা বেগম গম্ভীর এবং অত্যন্ত শীতল স্বরে ড্রাইভারকে বললেন। ভাড়া রাখা হয়েছে ভাই, আপনি এবার আসতে পারেন। ড্রাইভার রাজীব শেখের দিকে একবার তাকিয়ে টাকাটা নিয়ে সিএনজি ঘুরিয়ে চলে গেল। রাজীব শেখ রাস্তার মাঝখানে হাত বাড়িয়ে থমকে দাঁড়িয়ে রইলেন। নিজের স্ত্রীর সামনে এভাবে পরগাছার মতো দাঁড়িয়ে থাকাটা তাকে প্রচণ্ড অপমানিত করল। শান্তা বেগম আর নানি গটগট করে গেট দিয়ে ভেতরে ঢুকলেন। রাজীব শেখও যেন এক অদৃশ্য টানে তাদের পিছু পিছু সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন। ফ্ল্যাটের দরজার সামনে আসতেই শান্তা বেগম চাবি বের করে তালা খুললেন। নানি ভেতরে ঢুকে সরাসরি নিজের ঘরে চলে গেলেন। শান্তা বেগম দরজাটা লাগাতে যাচ্ছিলেন, ঠিক তখন রাজীব শেখ বাধা দিলেন। তিনি ভেতরে ঢুকে শান্তা বেগমের হাতটা খপ করে ধরলেন। শান্তা, শোনো, অনেক হয়েছে আর না। আমি বুঝতে পেরেছি আমার ভুল কোথায় ছিল। তুমি প্লিজ সব ভুলে আমার সাথে গাজীপুরে ফিরে চলো। নিজের বাসায় নিজের মতো থাকবে। আমি কথা দিচ্ছি, আর কোনোদিন অভাব বা অশান্তি তোমাকে ছুতে পারবে না। শান্তা বেগম এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নিলেন। তার চোখে তখন আগুনের ফুলকি। তিনি তীব্র ঘৃণায় রাজীব শেখের দিকে তাকিয়ে বললেন, আপনার সাথে গাজীপুরে? আপনার সেই বাসায়, যেখানে আমার কোনো সম্মান নেই, যেখানে আপনার মা আমাকে সবসময় অপমান করে, গায়ে হাত তোলে? লজ্জাবোধ কি আপনার একদমই শেষ হয়ে গেছে? রাজীব শেখ তোতলানো স্বরে বললেন। মা তো এখন বদলে যাবে শান্তা। চুপ করুন। বদলাবে আপনার স্বভাব, বদলাবে আপনার ওই কুটিল মা, এই আশা আর আমি করি না। আপনার দয়ায় বা আপনার ছায়ায় থাকার চেয়ে এই একা থাকা অনেক বেশি সম্মানের। আজ আমার ভাইটা হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছে, আর আপনি এসেছেন আমাকে ঘরণী বানিয়ে নিয়ে যেতে? যে মানুষটা বিপদে পাশে থাকতে পারে না, তার সুখের দিনে ভাগ বসাতে আসার অধিকার নেই। আপনি এখন এখান থেকে যান, দয়া করে আর সিনক্রিয়েট তৈরি করবেন না। আমি অনেকদিন ধরেই বলতে চাচ্ছিলাম, আপনার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। দয়া করে নির্লজ্জের মতো আর আসবেন না। একক উদ্ধৃতি চিহ্ন। শান্তা বেগমের এই অপমানজনক এবং অকাট্য কথাগুলো রাজীব শেখের গালে সজোরে চড় হয়ে আছড়ে পড়ল। তিনি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন বাইরে। নুবাইদ যখন নিজের বাসার দরজায় এসে দাঁড়ালো, তখন ঘড়িতে রাত 1:30। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসছে। শামীম আঙ্কেলের খোঁজখবর নিয়ে আর বাবা মাকে বাসায় পৌঁছে দিয়ে আসতে দেরি হয়েছে। দরজা নক করল নুজাইশ, প্রায় 10 মিনিট পর দরজা খুলল শিলা। চোখে মুখে রাগ স্পষ্ট। শিলা হাত ঘড়িটার দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলে উঠল, তা রাত কি শেষ হয়েছে? আর কিছুক্ষণ পর ফিরলেই তো পারতে। একদম ফজরের আজান দিয়ে বাসায় ঢুকতে। নুবাইদ একটা দীর্ঘশ্বাস ফেলে জুতো জোড়া খুলতে খুলতে বলল, শিলা, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। বাবা মা হাসপাতালে ছিল, ওনাদের বাসায় পৌঁছে দিয়ে আসতে দেরি হয়ে গেল। আর আঙ্কেলের অবস্থাও খারাপ ছিল। একটু খোঁজখবর নিয়ে পরে বেরিয়েছিলাম। শিলা নুবাইদের সামনে এসে দাঁড়ালো। ওর দুচোখে হিংসে আর রাগ চিকচিক করছে। বাবা মা কি ছোট বাচ্চা যে ওনাদের পৌঁছে দিয়ে আসতে হবে? ওনারা তো নিজেরাই আসতে পারতেন। আসলে তোমার ওই বাবা মায়ের প্রতি দরদটা একটু বেশিই উথলে ওঠে। নিজের বউ না খেয়ে বসে আছে, তার কোনো খবর নেই। সারাক্ষণ ওই গোষ্ঠীর সেবা করতেই তোমার জীবন পার হয়ে যাবে। আলাদা হয়ে কি লাভ হলো? ওই নুজাইশ তো বড় মুখ করে চলে গেছিল। এখন তো ঠিকই তোমার দরকার পড়ে। নুবাইদ শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু শিলার এই অমানবিক কথাগুলো ওর সহ্যের সীমা ছাড়িয়ে গেল। ও সোজা শিলার চোখের দিকে তাকিয়ে বলল, শিলা, মানুষ হও। আমার বাবা মা অসুস্থ মানুষ, আজ শামীম আঙ্কেলের মতো একজন সজ্জন ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আর তুমি বসে বসে ডিনার আর সময়ের হিসাব করছো? তোমার কি ন্যূনতম কোনো কাণ্ডজ্ঞান নেই? শিলা আরও ক্ষেপে গিয়ে চিৎকার করে উঠল, হ্যাঁ, আমার তো কাণ্ডজ্ঞান নেই। যত কাণ্ডজ্ঞান সব ওই নুজাইশ আর তোমার বাবা মায়ের। শোনো নুবাইদ, যদি এতই দরদ থাকে তবে ওনাদের ওখানেই গিয়ে থাকো না কেন? এখানে এসে আমার ঘুম নষ্ট করার কি দরকার? কাল সকালেই তোমার সব জিনিসপত্র গুছিয়ে ওই শয়তানগুলোর কাছে চলে যাও। মুখ সামলে কথা বলো শিলা। আমার পরিবারকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। নুজাইশ বাবা মাকে নিয়ে চলে গিয়ে বেঁচে গিয়েছে, আর আজ আমার মনে হচ্ছে তোমাকে বিয়ে করে আমার জীবনই শেষ হয়ে গিয়েছে। ওহ, খুব ভালো। যাও, ওদের কাছেই যাও। আমি আগামীকালই চলে যাব। নুবাইদ শক্ত গলায় বলল, কাল কেন? এখনই চলে যাও তুমি। আর ফিরিয়েও আনবো না আমি। কথাটা বলেই নুবাইদ ঘরে চলে গেল। শিলা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। হাসপাতালের লম্বা করিডোরটা এখন অনেকটা শান্ত। মাঝে মধ্যে দূরে কোথাও ট্রলির চাকার ঘর্ষণ আর নার্সদের পায়ের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই।
রাফা হটি সামনের একটা প্লাস্টিকের চেয়ারে হেলান দিয়ে বসে আছে। ওর দুচোখে রাজ্যের ক্লান্তি, কিন্তু ঘুম নেই। করিডোরের টিউবলাইটের সাদা আলোয় ওর ফ্যাকাশে মুখটা বড্ড মায়াবী আর অসহায় দেখাচ্ছে। ও একভাবে তাকিয়ে আছে মেঝের দিকে, যেন সেখানে ফেলে আসা দিনগুলোর কোনো নকশা খুঁজছে। ঠিক তখন নুজাইশ ধীর পায়ে ওর সামনে এসে দাঁড়ালো। ওর হাতে একটা পলিথিন ব্যাগ, সেখান থেকে হালকা গরম খাবারের সুবাস বেরোচ্ছে। নুজাইশ রাফার পাশের চেয়ারটাতে বসল না, বরং খানিকটা দূরত্ব রেখে দাঁড়ালো। গম্ভীর অথচ শান্ত কণ্ঠস্বরে বলল, রাফা, এই নিন, খেয়ে নিন একটু। রাফা মুখ তুলে তাকালো। নুজাইশের দিকে তাকিয়ে ওর কেন জানি খুব অপরাধবোধ হলো। লোকটা নিজেও অসুস্থ, সেটা বুঝেছে হাসপাতালে ফেরার পর যখন হাতে ধরল তখন। শরীর গরম ছিল। নাদিয়া আন্টিও বলে গিয়েছে নুজাইশকে যেটা শুনেছে রাফা। অথচ সারা রাত ধরে ওদের জন্য কি না করছে। রাফা খুব নিচু স্বরে বলল, আমার খিদে নেই, আপনি খেয়ে নিন। নুজাইশ এবার একটু কাছে এগিয়ে এল। ও ব্যাগ থেকে একটা বক্স বের করে রাফার হাতে ধরিয়ে দিয়ে খুব মাপা গলায় বলল, খিদে নেই বললে তো শরীর শুনবে না। শরীর তার ট্যাক্স আদায় করেই ছাড়বে। আর শামীম আঙ্কেল যখন কাল সকালে জ্ঞান ফিরে আপনাকে এই বিধ্বস্ত অবস্থায় দেখবেন, তখন ওনার মনের ওপর যে চাপ পড়বে, সেটার দায়ভার কি আপনি নিতে পারবেন? রাফা তবুও মাথা নিচু করে রইল। নুজাইশ একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, শুনুন, ভেঙে পড়াটা খুব সহজ, কিন্তু শক্ত থাকাটা সাধনার বিষয়। আপনার আম্মা আর নানি আপনার দিকে তাকিয়ে আছেন। আপনি যদি এখন না খেয়ে অসুস্থ হয়ে পড়েন, তবে ওই টলমলে সংসারটা আগলাবে কে? নিন, জেদ করবেন না। নুজাইশের কথার ভেতর এমন এক ধরনের কর্তৃত্ব আর নির্ভরতা ছিল যে রাফা হার না করতে পারল না। ও কাপা কাপা হাতে বক্সটা নিল। নুজাইশ এবার একটা পানির বোতল খুলে ওর দিকে বাড়িয়ে দিয়ে একটু মুচকি হাসল। সেই হাসিতে কোনো চপলতা ছিল না, ছিল এক আকাশ সমান আশ্বাস। নুজাইশ বলল, আজ আপনাকে একটা কথা বলি, জীবনটা আসলে এই করিডোরের মতো। অন্ধকার আছে, কান্নার শব্দ আছে, কিন্তু শেষ মাথায় একটা আলোর পথ আছে। আঙ্কেল সুস্থ হয়ে যাবেন, শুধু একটু সময় দিন। রাফা এক লোকমা মুখে দিয়ে নুজাইশের দিকে তাকিয়ে দেখল। লোকটা করিডোরের রেলিংয়ে হেলান দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। ওর প্রোফাইল ভিউটা দেখে রাফার মনে হলো, এই মানুষটা যেন কোনো এক গভীর সমুদ্রের মতো। ওপরটা শান্ত, কিন্তু ভেতরে পাহাড় সমান দায়িত্ববোধ। রাফাহ নিজের ভাবনা বাদ দিল। খাওয়ার ফাঁকে রাফাহ হঠাৎ বলল, আপনি আমাদের জন্য যা করছেন। নুজাইশ কথা কেড়ে নিয়ে জানালার বাইরের দিকে তাকিয়েই বলল, আমি কারো জন্য কিছু করছি না। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। শামীম আঙ্কেল আমাকে যে সম্মান দিয়েছেন, তার ঋণ শোধ করার যোগ্যতা আমার নেই। আমি শুধু চেষ্টা করছি ওনার পাশে থাকতে। আর আপনার এই কৃতজ্ঞতার চাহনিটা বন্ধ করুন, ওটা আমার সহ্য হয় না। রাফাহ দৃষ্টি সরিয়ে নিল। ভালো লাগছে না, মামার জন্য কান্না পাচ্ছে, তবে চোখের জল পড়ছে না। রাফাহ আর চোখে নুজাইশের দিকে তাকালো। মানতে বাধ্য যে ওনার কথাবার্তা সুন্দর। ওর রুক্ষ মেজাজ, ওর হিংসে, ওর ফেসবুকের সেই ছেলেমানুষি সব নুজাইশের এই ব্যক্তিত্বের সামনে ধুলোর মতো উড়ে গেল। রাফার মনে হলো, জীবনে হয়তো অনেক হ্যান্ডসাম ছেলে দেখা যায়, কিন্তু এমন মানুষ খুব কম দেখা যায়। রাত বাড়ছে। হাসপাতালের করিডোরে বসে রাফা আর নুজাইশ। দুজনে দুই মেরুর মানুষ, অথচ এক অদ্ভুত অদৃশ্য সুতোয় আজ তারা জড়িয়ে গেছে। রাফাহ উঠে বারবার কেবিনে উকি মারছে। মামাকে যদি একটুবার দেখা যায়। রাফাহ বরাবরই মামা ভক্ত। মামার এমন অবস্থা সে মোটেও মানতে পারছে না। রাফার চোখে এবার জল চলে এলো। নুজাইশ তাকিয়ে রইল রাফার দিকে, নিবিড় চোখে।